রাজা এক্সক্লুসিভ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 12-এর অন কিলিং এ ট্রি বাই গিবস প্যাটেল, গিবস প্যাটেলের লেখা অন কিলিং এ ট্রি আমি একটু ডেসক্রাইব করব। গিবস প্যাটেল ছিলেন একজন প্র্যাকটিসিং ফিজিশিয়ান যে বসবাস করতেন মুম্বাই। তিনি একজন গুজরাটি পোয়েট ছিলেন এবং এর পাশাপাশি তিনি ছিলেন একজন আর্টিস্ট এবং প্লে রাইটার। তারপর তার লেখা এই অন কিলিং এ ট্রি পোয়েমটির সেন্সটা হলো অর্ডিনারি সেন্সে লেখা। থিমটা হলো ম্যানস ক্রুয়েলিটি টুয়ার্ডস নেচার, ট্রিস ইন পার্টিকুলার। টাইপটা হলো লিরিক্যাল অথবা আইরনিক্যাল। পোয়েমটা কি বলা হয়েছে যে পোয়েমে আড়ালে বিদ্রূপ করা হয় সেই পোয়েমকে বলা হয় আইরনিক্যাল পোয়েম। তারপর ভার্সটা কি ফ্রি ভার্সে লেখা। ফ্রি ভার্স হলো যে কবিতায় কোনো ছন্দ থাকে না, লাইনের কোনো মাপ পরিমাপ থাকে না, তারপর কোনো রাইম স্কিম মেনে চলে না, কোনো নিয়ম মানে না, তাকেই বলা হয় ফ্রি ভার্স। তারপর লেখক অর্থাৎ গিবস প্যাটেল অন কিলিং এ ট্রি কবিতার দ্বারা তিনি যে বার্তা প্রদান করেছেন সেটাতে তিনি বলেছেন যে একটি গাছ পৃথিবীকে নানান রকম সাহায্য করে, খাদ্য, অক্সিজেন, আশ্রয়, বাসস্থান প্রভৃতি, কিন্তু মানুষ এই অনুভূতিহীনভাবে সেই প্রাকৃতিকেই ধ্বংস করে চলেছে, যা কিনা আমাদের মানব সভ্যতাকে প্রতিপালন করে বা লালন পালন করে। আর গাছ কাটার মাধ্যমে কবি ইঙ্গিত দেন অবাধে যে আমরা অরণ্য ধ্বংস করছি বা অরণ্য বিনাশ করছি তার দিকে, ফলে যে বিপদ হবে আমাদের ভবিষ্যতে তা ধ্বংসের মুখে ঠেলে দিবে, ধ্বংসের মুখে পরিচালিত করবে। এবং আরও তিনি গিবস প্যাটেল বলেছেন যে কবি গাছ কেটে ফেলা হিংসার যে বিষয়টা উপস্থাপনের মাধ্যমে অহিংসার বার্তা প্রদান করেছেন। তিনি একটি গাছকে মেরে ফেলার যে সমস্ত হিংসাত্মক প্রক্রিয়া আমাদেরকে অহিংসার পথে পরিচালিত করে, তিনি এটা বলেছেন। কবি আমাদের মনে গাছেদের জন্য যে ভালোবাসা জাগানোর জন্য এক হিংসাত্মক প্রতিক্রিয়াটা চিহ্নিত করেছেন। আর বলেছেন যে একটি গাছ কিভাবে তাকে মেরে ফেলার যে সমস্ত প্রচেষ্টা সেটা কাটিয়ে ওঠে, যা আমাদেরকে অর্থাৎ পাঠকগণ এই বার্তার দ্বারা যাতে করে এই বার্তার দ্বারা গাছ কাটার এই নির্মম গাছ কাটার বন্ধ করে, বিরুদ্ধে সংবেদনশীল হয় গাছ কাটার বিরুদ্ধে, তাই এই রকম বার্তা গিবস প্যাটেল প্রদান করতে চেয়েছেন। তারপর হলো অন কিলিং এ ট্রি এই কবিতাটি সাধারণত 4টি স্ট্যাঞ্জারে লেখা, 4টি স্ট্যাঞ্জাতে আছে। প্রথম স্ট্যাঞ্জাতে রয়েছে যে একটি গাছ কিভাবে তার প্রকৃতি থেকে পুষ্টিমূল্য বা রসদ সংগ্রহ করে ধীরে ধীরে বছরের পর বছর বেড়ে ওঠে, এইটা প্রথম স্ট্যাঞ্জারে রয়েছে। আর সেকেন্ড, থার্ড ও ফোর্থ স্ট্যাঞ্জারে একটি গাছকে কিভাবে মানুষ তার হিংসাত্মক ব্যবহার করে, বুদ্ধির ব্যবহার করে কিভাবে একটি গাছকে মানুষ মেরে ফেলছে তার বিভিন্ন পদ্ধতিকে এখানে গিবস প্যাটেল ব্যবহার করেছে, উল্লেখ করেছেন। চলো এবার শুরু করা যাক লাইন বাই লাইন। প্রথমে বলেছে ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি। এটা অনেক সময় লাগবে একটি গাছকে মেরে ফেলতে। কিল মেরে ফেলতে।
নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, মানে ছুরির একটা সামান্য আঘাতে এটা করা যাবে না। জ্যাব মানে ছুরি, জ্যাব মানে আঘাত। একটা ছুরির সিম্পল অর্থাৎ সাধারণ আঘাতে একটি কি গাছকে মেরে ফেলা যায়? অবশ্যই না। তাই তিনি বলেছেন নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। একটা ছুরির সাধারণ আঘাতে এটা করে উঠতে পারবে না। এই যে ওয়ার্ডের মাঝে ফুল স্টপ রয়েছে, কোনো রাইম স্কিম, কোনো নিয়ম মানেনি, তাই এটা ফ্রি ভার্সে লেখা। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, এটা বেড়ে ওঠে ধীরে ধীরে। কনজিউমিং মানে কি? কনজিউমিং মানে হলো পুষ্টির রস শোষণ করে। দ্য আর্থ পৃথিবী থেকে। রাইজিং আউট অফ ইট মানে রাইজিং মানে শোষণ করে এটার বাইরে থেকে। ফিডিং আপন ইট ক্রাস্ট গ্রহণ করে এটা। আপন ইটস ক্রাস্ট মানে হলো পৃথিবীর যে উপরের শক্ত আবরণ, তাকে বলা হয় ক্রাস্ট। অর্থাৎ পৃথিবীর শক্ত আবরণ থেকে শোষণ করে বা গ্রহণ করে সে ধীরে ধীরে বেড়ে ওঠে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, অর্থাৎ শোষণ করে বছরের পর বছর সানলাইট, সূর্যের আলো, এয়ার, বাতাস, অ্যান্ড ওয়াটার এবং জল। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইডস, এই লেপ্রাসাইডস কথাটির দ্বারা আমরা সহজেই বুঝতে পারছি যে অন কিলিং এ ট্রি কবিতার লেখক অর্থাৎ গিবস প্যাটেল তিনি একজন ফিজিশিয়ান ছিলেন। কারণ লেপ্রাসাইড কথাটি একজন কুষ্ঠরোগীর চামড়াকে বোঝায়, কিন্তু এখানে একটি গাছের বিবর্ণ ছালকে বোঝানো হয়েছে। একটি গাছের বিবর্ণ ছাল যা কুষ্ঠরোগীর চামড়ার সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ সাদৃশ্যপূর্ণ। এর ফলে গাছকে অসুস্থ বলে বোঝাতে চেয়েছেন গিবস প্যাটেল। তারপর বলেছেন যে অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইডস স্পোর্টিং লিভস, এবং খসখসে চামড়ার বাইরে স্পোর্টিং লিভস ফুটফুটে পাতাগুলি গজিয়ে ওঠে। অর্থাৎ অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইডস অর্থাৎ খসখসে চামড়ার বাইরে স্পোর্টিং লিভস অর্থাৎ পাতাগুলি গজিয়ে ওঠে। স্পোর্টিং মানে গজিয়ে ওঠে। অর্থাৎ এই স্ট্যান্ডারে আবার একবার বলে দিই, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, নট এ সিম্পল জ্যাপ অফ নাইফ উইল ডু ইট। এটা করতে অনেক সময় লাগবে, একটা ছুরির সামান্য আঘাতে এটা করে উঠতে পারবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, রাইজিং আউট অফ ইটস ফিডিং আপন ইটস ক্রাস্ট। এটা শোষণ করে তার পুষ্টি রস গ্রহণ করে পৃথিবীর উপরের শক্ত আবরণ থেকে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার্স, ওয়াটার, শোষণ করে বছরের পর বছর সূর্যের আলো, বাতাস এবং জল। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইডস স্পোর্টিং লিভস, এবং এর খসখসে চামড়ার বাইরে, অর্থাৎ খসখসে ছাল, চামড়া নয়, হাইড মানে ছাল, খসখসে ছালের বাইরে গজিয়ে ওঠে, স্পোর্টিং মানে গজিয়ে ওঠে, লিভস পাতা। পরের স্ট্যান্জার, যে এই প্রথমে স্ট্যান্জারে সাধারণত একটি গাছ কীভাবে বেড়ে ওঠে তার সম্পূর্ণ বর্ণনা দিয়েছেন গিবস প্যাটেল। তারপরে স্ট্যান্জার থেকেই তিনি বলতে শুরু করেছেন যে একটি গাছকে নির্মমভাবে হত্যা করার জন্য, পুরোপুরিভাবে মেরে ফেলার জন্য একটি মানুষ কত রকম পদ্ধতি ব্যবহার করে উঠতে পারে বা কত নিচে নেমে যেতে পারে তার কিছু বর্ণনা তিনি দিয়েছেন। দেন সেকেন্ড স্ট্যান্জারে তিনি বলেছেন, সো হ্যাক অ্যান্ড চপ, তাই কাটো এবং টুকরো টুকরো করো, বাট কিন্তু দিস অ্যালন উড নট ডু ইট,
কিন্তু এটা একা করে উঠতে পারবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, অর্থাৎ তত বেশি, সো মাচ পেন অর্থাৎ তত বেশি যন্ত্রণা, উইল ডু ইট এটা প্রদান করতে পারবে না বা এটা করতে পারবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। ব্লিডিং বার্ক, ব্লিডিং বার্ক মানে কি? ব্লিডিং মানে আমরা জানি রক্ত বেরানো বা রক্ত নিঃসৃত হওয়া, এটার মানে আমরা জানি ব্লিডিং। কিন্তু এখানে আবার এই ব্লিডিং কথাটির দ্বারা আমরা সহজেই বুঝতে পারছি যে লেখক একজন ফিজিশিয়ান ছিলেন, তাই এইরকম শব্দ ব্যবহার করেছেন তিনি। ব্লিডিং বার্ক অর্থাৎ এটিতে বোঝায় যে কোপানো বা কাটা গাছটিকে আঘাতপ্রাপ্ত ছালকে বা আঘাতপ্রাপ্ত গুঁড়িকে, যে রক্তাক্ত শব্দটি আহত অবস্থায় ইঙ্গিত দেয়, এই অবস্থায় গাছটিকে আমরা যে যন্ত্রণা দেয় তার ফলে যে রসটা নিঃসৃত হয় তাকেই আমরা ব্লিডিং বার্কের সঙ্গে সাদৃশ্যপূর্ণ জন্য, তাই ব্লিডিং বার্কের সঙ্গে তুলনা করে এই ব্লিডিং বার্ক কথাটি বলা হয়েছে। অর্থাৎ ব্লিডিং বার্ক মানে এইখানে অর্থাৎ রক্তক্ষরণশীল গুঁড়ি। দ্য ব্লিডিং বার্ক উইল হিল অর্থাৎ রক্তক্ষরণশীল গুঁড়ি থেকে অর্থাৎ গুঁড়ি থেকে রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে। রক্তক্ষরণ অর্থাৎ তার গাছের রসটা বেরানো বন্ধ হয়ে যাবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ ক্রোল্ড গ্রিন টুইগস, এবং ভূমির ঠিক সামনে থেকে উইল রাইজ এটা বেড়ে উঠবে, ক্রোল্ড অর্থাৎ কুঞ্চিত পাতাগুলি, গ্রিন টুইগস কুঞ্চিত সবুজ পাতাগুলি, ক্রোলস মানে কুঞ্চিত, গ্রিন টুইগস অর্থাৎ সবুজ পল্লব বা সবুজ পাতা, ক্লোজ টু দ্য গ্রাউন্ড অর্থাৎ ভূমির ঠিক সামনে থেকে, অর্থাৎ এটার মানে হলো উইল রাইজ কোল্ড গ্রিন টুইগস অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কোল্ড গ্রিন টুইগস অর্থাৎ ভূমির ঠিক সামনে থেকে কুঞ্চিত পল্লবগুলি অর্থাৎ পাতাগুলি গজিয়ে উঠবে, পাতাগুলি রাইজ মানে গজিয়ে উঠবে। তারপর বলা আছে কি মিনিয়েচার বাউজেস। মিনিয়েচার মানে কি? মিনিয়েচার মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, বাউজেস শাখা প্রশাখা, তাও ক্ষুদ্রাতি ক্ষুদ্র শাখা প্রশাখাও বেড়ে উঠবে। হুইচ ইফ আনচেক, যেটা আমরা যদি আনচেক অর্থাৎ লক্ষ্য না করি, উইল এক্সপেন্ড এগেন। এক্সপেন্ড মানে হলো বৃদ্ধি পাবে, এগেন আবার, টু ফর্মার সাইজ আগের অবস্থায়, ফর্মার মানে আগের, সাইজ অবস্থায়। অর্থাৎ এই স্ট্যান্ডারে আবার একবার ব্যাখ্যা করি। সো হ্যাক অ্যান্ড চপ, তাই কাটো এবং টুকরো টুকরো করো, বাট দিস অ্যালন উড নট ডু ইট, কিন্তু এটা একা করে উঠতে পারবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, এটা তত বেশি যন্ত্রণা প্রদান করবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, রক্ত বেরানো এবং গুঁড়ি থেকে রক্ত বেরানো বন্ধ হয়ে যাবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং ভূমির ঠিক সামনে থেকে উইল রাইজ কোল্ড গ্রিন টুইগস, গজিয়ে উঠবে আঁকা বাঁকা অর্থাৎ বাঁকানো সবুজ পল্লবগুলি। অ্যান্ড এবং মিনিয়েচার বাউজেস এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র শাখা, হুইচ ইজ আনচেক, যেটা যদি আমরা লক্ষ্য না করি, উইল এক্সপ্যান্ড এগেন আবার বেড়ে উঠবে, টু ফর্মার সাইজ আগের অবস্থায়। তারপরে স্ট্যান্ডারে কি বলা আছে দেখা যাক। নো অর্থাৎ এত কিছু যে করা হলো, হ্যাক চপ অর্থাৎ কাটা হলো, টুকরো টুকরো করে কাটা হলো, এর পরেও কিন্তু একটি গাছকে মেরে ফেলা গেল না। এটার দ্বারা তিনি অর্থাৎ কবি গিবস প্যাটেল নো কথাটি ব্যবহার করেছেন, অর্থাৎ এত কিছুর পরেও একটি গাছকে পুরোপুরিভাবে মেরে ফেলা যাবে না, তাই তিনি নো কথাটি আবার ব্যবহার করেছেন। দ্য রুট ইজ টু বি পুলড আউট। রুট মানে
তার শিকড়টা ইজ টু বি পুলড আউট, বাইরে বের করতে হবে। পুলড আউট টেনে বাইরে বের করতে হবে। দ্য রুট ইজ টু বি পুলড আউট, তার শিকড়টা টেনে বাইরে বের করতে হবে। আউট অফ দ্য এনকোরিং আর্থ, আউট অফ দ্য এনকোরিং আর্থ। এনকোরিং আর্থ মানে কি? এনকোরিং আর্থ বলতে বোঝানো হয়েছে যে যখন মানে একটি গাছকে হত্যা করা যায়, কিন্তু তিনি বলেছেন যে গাছকে হত্যা করা যাবে তাকে মূল থেকে উপড়ে ফেলার মাধ্যমে। গাছের মূলই হলো তার শক্তির উৎস, যা মাটিতে শক্তভাবে গাঁথা থাকে, অর্থাৎ সুরক্ষিত অবস্থায় থাকে, যা তাকে স্থায়িত্ব প্রদান করে। সেখান থেকে সে পুষ্টিমূল্য শোষণ করতে পারে। অর্থাৎ এইখানে এনকোরিং আর্থ, এনকোরিং আর্থের মানে বলা হয়েছে যে একটি দৃঢ়ভাবে আবদ্ধ থাকা। এনকোরিং আর্থ মানে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা। আউট অফ দ্য এনকোরিং আর্থ, দৃঢ়ভাবে আবদ্ধ থাকা পৃথিবীর বাইরে বের করতে হবে। আউট অফ দ্য এনকোরিং আর্থ, এনকোরিং মানে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা। ইট ইজ টু বি রোপড, ইট ইজ টু বি রোপড, এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। টাইট, শক্ত করে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, এবং টান মারতে হবে। স্ন্যাপড আউট, স্ন্যাপড আউট, হ্যাঁচকা টান মারতে হবে। অর পুলড আউট, আরও টান মারতে হবে। এন্টারলি, শেষ পর্যন্ত টেনে বার করতে হবে। এন্টারলি, এন্টারলি মানে সম্পূর্ণভাবে। আউট ফ্রম দ্য আর্থ কেপ, সম্পূর্ণভাবে টেনে বার করতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেপ, তার পৃথিবীর গুহা থেকে। পৃথিবীর গুহা বলতে এখানে কি বোঝাতে চেয়েছেন? যে একটি গাছকে যখন আমরা শিকড় থেকে উপড়ে ফেলবো, শিকড় থেকে উপড়ে ফেলার ফলে কি হয়? একটা মাটির অভ্যন্তরে একটা গর্তের সৃষ্টি হয় বা ফাঁকা স্থানের সৃষ্টি হয়। সেই স্থানটিকে আমরা গুহা বলে ব্যাখ্যা করেছেন কবি। তাই তিনি আর্থকেপ কথাটি ব্যবহার করেছেন। অর্থাৎ অর পুল আউট, আউট এন্টারলি, সম্পূর্ণভাবে টেনে বার করতে হবে। আউট ফ্রম দ্য আর্থকেপ, তার পৃথিবীর গুহা থেকে। অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ অফ দ্য ট্রি এক্সপোজড, অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ এবং তার ক্ষমতা, অফ দ্য ট্রি এক্সপোজড এবং গাছ, দ্য ট্রি অর্থাৎ গাছটি প্রকাশ পায়। মানে এত কিছুর মাধ্যমেও যে একটি গাছকে সহজে মেরে ফেলা যাচ্ছে না, এটার দ্বারা যে একটি গাছের কতটা ক্ষমতা এটা বোঝানো হয়েছে। যে কতটা ক্ষমতা রয়েছে একটি গাছের। একটি সাধারণ আঘাতে বা কেটে ফেলার পরে একটি গাছকে সহজে মারা যাচ্ছে না, তাকে হ্যাঁচকা টান মেরে অর্থাৎ শিকড় থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে, তবুও একটি গাছকে সহজে মেরে ফেলা যাচ্ছে না। এর দ্বারা কি তার ক্ষমতাটা প্রকাশ পাচ্ছে। দ্য সোর্স, তার উৎসটা, অর্থাৎ উৎসটা কি? উৎস মানে শিকড়। হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা এবং ভিজে। হোয়াইট মানে সাদা। সাদাটা কেন হয়? কারণ যখন সূর্য অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে থাকে, সূর্যের আলো পায়, সূর্যের আলো পাওয়ার ফলে তার সাদা থাকে না। কিন্তু যখন ভূপৃষ্ঠের অভ্যন্তরে থাকে, তা সূর্যের আলো না পাওয়ার ফলে সাদা হয়ে যায়। অ্যান্ড ওয়েট, এবং ভিজে কেন হয়? কারণ জল শোষণ করছে তা প্রতিনিয়ত বেড়ে ওঠার জন্য, তাই ওয়েট, ভিজে। দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। সেন্সিটিভ মানে কি? সবচেয়ে সংবেদনশীল। মোস্ট সেন্সিটিভ, সবচেয়ে বেশি সংবেদনশীল বলেছে, সবচেয়ে বেশি সংবেদনশীল। হিডেন, লুকায়িত অবস্থায় থাকে। হিডেন মানে লুকায়িত অবস্থায় বা লুকিয়ে থাকে। ফর ইয়ার্স, বছরের পর বছর। ইনসাইড দ্য আর্থ, ইনসাইড মানে এখানে পাশে বলা হচ্ছে না, পৃথিবীর পাশে নয়। ইনসাইড দ্য আর্থ মানে এখানে বলা হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরে লুকিয়ে থাকে বছরের পর বছর। এই স্ট্যান্ডারটা আরেকবার ব্যাখ্যা করা যাক।
দ্য রুট ইজ টু বি পুল আউট, তার শিকড়টা টেনে বাইরে বের করতে হবে। আউট অফ দ্য এনকোরিং আর্থ, আউট অফ দ্য এনকোরিং আর্থ, তার দৃঢ়ভাবে আবদ্ধ থাকা পৃথিবী থেকে। ইট ইজ টু বি রোপড, এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। টাইট, শক্ত করে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, এবং টান মারতে হবে। স্ন্যাপড আউট, হ্যাঁচকা টান মারতে হবে। অর পুল আউট এন্টারলি, এবং সম্পূর্ণভাবে টেনে আনতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, তার পৃথিবীর গুহার বাইরে। অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ, এবং তার ক্ষমতা অফ দ্য ট্রি এক্সপোজড, গাছটি প্রকাশ করে। দ্য সোর্স, এই উৎসটা। ওয়েট, ভিজে। হোয়াইট, সাদা। দ্য মোস্ট সেন্সিটিভ, সবচেয়ে বেশি সংবেদনশীল। উৎসটা সবচেয়ে বেশি সংবেদনশীল হয়, অর্থাৎ তার শিকড়টা। হিডেন, লুক্কায়িত অবস্থায় থাকে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে থাকে, তাই এটা লুক্কায়িত অবস্থায় থাকে বলেছে। ফর ইয়ার ইনসাইড দ্য আর্থ, পৃথিবীর অভ্যন্তরে বছরের পর বছর। তারপর শেষের স্ট্যান্ডারে কি বলেছে দেখা যাক। দেন দ্য ম্যাটার, তারপরই হয় ব্যাপার। অফ স্কর্চিং মানে কি? স্কর্চিং মানে হলো ঝলসানো। ঝলসানোটা কি? অর্থাৎ তাপ দিয়ে কোনো জিনিসকে যখন পুড়িয়ে ফেলা হয় তাকে বলা হয় ঝলসানো। অ্যান্ড শকিং, এবং শ্বাসরোধ করা হয় কোনটাকে? শিকড়টাকে। ইন সান অ্যান্ড এয়ার, সূর্য এবং বাতাসের মধ্যে। ব্রাউনিং মানে শুকনো করা হয়। হার্ডনিং, শক্ত হয়ে ওঠে। টুইস্টিং, বেঁকে যায়। অ্যান্ড হুইদারিং, আরও শুকনো হুইদারিং